আসসালামু আলাইকুম। 9-10 এর শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি রসায়নের বেসিক ও কনসেপ্ট ক্লিয়ার করতে আমি তাহমিদুর রহমান তোমাদের বইয়ের প্রথম অধ্যায় রসায়নের ধারণা দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকে শুরু করছি। ওকে, লেটস স্টার্ট আওয়ার স্টাডি। প্রথমেই 1.1 রসায়নের পরিস্থিতি, ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি। প্রথমে আমরা দেখতে পারবো যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। তাইলে বিজ্ঞান কাকে বলে? যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করাই হলো বিজ্ঞান। তাইলে রসায়ন কী জিনিস? রসায়ন হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এবার এখানে এই পুরো পেজটি তোমরা একবার পড়ে নিবা তোমাদের বেসিক ধারণার জন্য, এবং রসায়ন কী জিনিস সে সম্বন্ধে বা রসায়নের ইতিহাস সম্বন্ধে জানার জন্য এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত এই অধ্যায়টি থেকে কোনো সিকিউ আসে না, তবে প্রতিটি বছরই প্রায় এই অধ্যায়টি থেকে কোনো না কোনো এমসিকিউ পাওয়া যায়, অর্থাৎ এমসিকিউর জন্য অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আরও দেখতে পারবো পদার্থবিজ্ঞান, অর্থাৎ পদার্থ সম্পর্কিত যে সকল বিজ্ঞান বা পদার্থবিজ্ঞানকে বলা হয় ফিজিক্স, রসায়ন কেমিস্ট্রি, উদ্ভিদবিজ্ঞান বোটানি, প্রাণীবিদ্যা জুলজি, অণুজীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি, জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি, মৃত্তিকা বিজ্ঞান সয়েল সায়েন্স। আরও এ বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন থেকে রসায়নের যাত্রা শুরু। কীভাবে? রসায়ন মূলত হচ্ছে পদার্থ, অর্থাৎ পদার্থের গঠন, ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা। পৃথিবীর শুরু থেকে বিভিন্ন পদার্থের গঠন এবং তাদের পরিবর্তন, অভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো পরিবর্তন হওয়ার মাধ্যমে তাদের গাঠনিক পরিবর্তন বা বৈশিষ্ট্যের পরিবর্তন, এর সকল কিছুই রসায়ন। তো পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত যত কিছু পরিবর্তন বা প্রত্যেকটা বস্তু প্রাণীর যে পরিবর্তন সেটাই রসায়নের অন্তর্ভুক্ত। ধারণা করা হয় প্রথম যেদিন দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল সে সময় থেকে এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। এছাড়াও প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা, এটি গুরুত্বপূর্ণ। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে কপার Cu, টিন Sn ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংখ্যা ধাতুতে পরিণত করা হয়। তাইলে সংখ্যা ধাতু কীভাবে পরিণত হয়? কপার ধাতু এবং টিন এই দুইটি ধাতুকে যখন উত্তপ্ত করে বা তাপ দেওয়ার মাধ্যমে গলিয়ে তারপরে ঠান্ডা করে রেখে যখন কঠিন ধাতু তৈরি হয় সেটা হচ্ছে সংখ্যা ধাতু বা অ্যালয়। এখানে আরও কিছু পড়ে নিতে পারি, যেমন প্রাচীন মানুষ এই সংখ্যা ধাতু দিয়ে তৈরি করতো বা ব্রোঞ্জ এগুলো দিয়ে তৈরি করতো বিভিন্ন ধরনের অস্ত্র, এবং এই অস্ত্র তারা বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করত। প্রাচীনকালের দার্শনিকরা যেমন ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে প্রত্যেকটা পদার্থ খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ অ্যাটমিক সেল দ্বারা গঠিত। তিনি বলেন অ্যাটম অর্থাৎ অবিভাজ্য এমন একটি পদার্থ দ্বারা প্রত্যেকটি পদার্থ গঠিত। তবে অ্যারিস্টটল সহ অন্যান্য দার্শনিকরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়। সে সময় অ্যারিস্টটল ছিলেন খুবই বিখ্যাত এবং জনপ্রিয় দার্শনিক, তাই তার মতকে সবাই গ্রহণযোগ্য মনে করেন। আর ডেমোক্রিটাস যেহেতু উন্নত মানের প্রযুক্তি পান নাই, সেহেতু তিনি এটাকে আহ, নিশ্চিতভাবে প্রমাণ করতে ব্যর্থ হন, যার কারণে তার এই ডেমোক্রিটাসের ধারণাটি গ্রহণযোগ্য হয় না। তবে আমরা জানি বর্তমানে যে পদার্থ ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা, ডিউটেরন বিভিন্ন ধরনের কণা পাওয়া যায়,
যেগুলোর সমন্বয়ে একটি পদার্থ গঠিত হয়। ওকে, এখানে আরও গুরুত্বপূর্ণ টপিক আছে যা রসায়নের ইতিহাস সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা বা অভিজ্ঞতা দিয়ে থাকে। তো আমরা বলতে পারি আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা এগুলো দ্বারা কিন্তু প্রথমে সোনা তৈরি করার বা কৃত্রিম সোনা তৈরি করার চেষ্টা করেন, তবে তা হয় নাই। তবে তার মাধ্যমে বা ওইটার মাধ্যমে আরও বিভিন্ন ধাতু তৈরি হয় যেগুলো অত্যন্ত মূল্যবান বা বিভিন্ন কাজে লেগে থাকে। সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন যা তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো লিখে রেখেছিলেন। যাই হোক, মধ্যযুগে রসায়নের চর্চাকে বলা হতো আলকেমি। এটি মূলত, আর যারা আলকেমি চর্চা করতেন তাদেরকে বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আর আলকিমিয়া শব্দটি কিন্তু মূলত এসেছে কিমি বা কিমি থেকে, আর কিমি থেকে হয় কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। আলকেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন। অর্থাৎ সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন কিন্তু আলকেমিস্ট জাবির ইবনে হায়ান। সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করার কারণে তাকে রসায়নের জনক বলা হয়ে থাকে, তবে তিনি কিন্তু রসায়নের জনক নন। গবেষণা করলেও এই যে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। যেমন তিনি অ্যারিস্টটলের মতবাদকে ধারণা করতেন বা বিশ্বাস করতেন যে সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস থেকে তৈরি। তাই তার কাছে মূল কনসেপ্ট বা রসায়নের ধারণাটি অস্পষ্ট থাকে। তাইলে রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ল্যাভয়েসিয়েকে, আধুনিক রসায়নের জনক বলা হয়। আরও এখানে আছে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট রয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানীরা রসায়ন চর্চা প্রথম শুরু করেন। এবং এ সকল বিজ্ঞানীদের কাছে কিন্তু রসায়নের প্রকৃত রহস্য উন্মোচিত ছিল, বা তারা প্রকৃত রহস্য সম্পর্কে ভালো ধারণা রাখতেন। এখানে এই বিজ্ঞানীদের নাম সহ ছবি আছে, আমরা দেখে নিতে পারি। আরও একটি গুরুত্বপূর্ণ ছক এটা, যা আমরা প্রধানত ক নাম্বার বা জ্ঞানমূলক প্রশ্নে পেয়ে থাকি। রসায়ন কাকে বলে? বিজ্ঞানে যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এই ছকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? মূলত কাঁচা আমে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে, যা আমকে টক বানায়, এবং পরবর্তীতে এদের রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, যা পাকা আম মিষ্টি লাগে। কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। কেরোসিন প্রাকৃতিক গ্যাস, মোম এগুলো মূল উপাদান হাইড্রোকার্বন। এটি গুরুত্বপূর্ণ। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। সাধারণত বিভিন্ন খাবার খাওয়ার কারণে যখন আমাদের পেটের ভিতরে অম্লীয় ভাব সৃষ্টি হয় বা অ্যাসিডিটি সৃষ্টি হয়, তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুটি হচ্ছে অ্যান্টাসিড, যা ক্ষারীয় পদার্থ। এগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমিত করে, যার কারণে অ্যাসিড আর মানে দৃঢ়ভাবে ক্রিয়া করতে পারে না, যার কারণে আমরা পেটে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড ওষুধ খেয়ে থাকি। এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, পরে পৃষ্ঠা চাই। এখানে এই ছকটিও মোটামুটি রকমের গুরুত্বপূর্ণ, তবে জানার জন্য পড়াটা ভালো। এখান থেকে সেরকম এমসিকিউ বা কোশ্চেন পাওয়া আসে না। বায়ু বায়ু প্রধানত অক্সিজেনকে বলে থাকি আমরা, বা অক্সিজেনকে যদি ধরি তাহলে আমরা যে খাবার খাই সেটাকে বিয়োজিত করতে বা খাবার থেকে শক্তি উৎপাদন করতে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। খাবারের পানি, পানিতে প্রধানত এখানে গুরুত্বপূর্ণ আছে যে পানিতে বিভিন্ন ধরনের লবণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে। যাই হোক, তারপরে সার, কাগজ। আমরা জানি বিভিন্ন কাঠ বা বাঁশ এগুলোকে রিসাইকেল করে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাগজ উৎপাদন হয়ে থাকে, যা সেলুলোজ নামে পরিচিত।
আর সেলুলোজই হচ্ছে কাগজ বা সেলুলোজ থেকে কাগজের উৎপত্তি। জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক জেনে রাখার জন্য পড়া ভালো। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, গণিতের সাথে রসায়নের সম্পর্ক। এখানে আছে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি করা হয় প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ। বিভিন্ন ভারী ধাতু যেমন পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি। রসায়ন অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া পরীক্ষা-নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয় সেই জ্ঞানই হলো বিজ্ঞান। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। যিনি এই গবেষণা করেন তিনিই বিজ্ঞানী। এখানে এই ছকটিও খুবই গুরুত্বপূর্ণ। যেমন রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার ধাপগুলো কি কি? প্রথমে বিষয়বস্তু নির্ধারণ। আমরা কোন বিষয়ে গবেষণা করব সেই বিষয়বস্তুটি আমাদেরকে নির্ধারণ করতে হবে। তারপরে ধারণা নেওয়া। কিভাবে নিতে পারি? বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। তারপরে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। প্রথমে আমরা বিষয়বস্তু নির্ধারণ করব, তারপরে ধারণা নিব, তারপরে বিষয়বস্তু মানে যে বিষয়ে গবেষণা করব তার প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে। তারপরে পরীক্ষণ, তারপরে পরীক্ষা করতে হবে। তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ। কি তথ্য পেলাম সেগুলো সংগ্রহ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। প্রাপ্ত ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনার বিষয়। এবার এখানেও জেনে রাখার জন্য পড়া ভালো। রসায়নের প্রথম অধ্যায়ের এই ছকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিশেষ করে এমসিকিউ প্রশ্ন এসে থাকে। এখানে আমাদের আরো একটি কথা আছে যে অ্যাপ্রন, সেফটি গগলস মানে চশমাটি, হ্যান্ড গ্লাভস, মাস্ক। রসায়নের গবেষণাগারে রসায়নের চর্চা করতে গেলে অবশ্যই এগুলো সেফটির জন্য রাখা আবশ্যক। এবং রসায়নের বিভিন্ন পদার্থের গায়ে যে স্যাম্পলগুলো থাকে এটি প্রধানত নির্ধারিত হয় গ্লোবালি হারমোনাইজড সিস্টেম বা আন্তর্জাতিক একটি প্রক্রিয়া বা চালু বিষয়ক নামক সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এরাই প্রধানত এই সিম্বলগুলো নির্ধারণ করে থাকে। আমাদের এই সিম্বলের সাথে এদের নামগুলা মনে রাখা অত্যন্ত জরুরি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নিচে কোন চিহ্নিত তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে। তাইলে আমাদের সিম্বল যদি জানা থাকে তেজস্ক্রিয় রশ্মির সিম্বলটা কেমন বা লোগোটা কেমন, তাহলে আমরা উত্তরটি দিতে পারবো। যেমন এটি উত্তর হবে গ। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এটি দাহ্য পদার্থ প্রকাশ করে, আমরা এখানে দেখতে পারি এই যে দাহ্য পদার্থ। এবার বিস্ফোরক পদার্থগুলো কোন কোনগুলা? যেমন টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। দাহ্য পদার্থ অ্যালকোহল, ইথার। বিষাক্ত পদার্থ বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। এগুলো পড়ে নিতে হবে, এখানে কয়েকটি আছে মাত্র। এবং এদের প্রত্যেকটির একটি কমন বিষয় হচ্ছে এগুলো অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে। বিশেষ কয়েকটি শরীরের জন্য এবং কয়েকটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং এগুলাই হচ্ছে এদের মানে কমন একটি বিষয় যা আমরা এটার উদাহরণ যেমন বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এটি বিষাক্ত পদার্থ। এইটুকু লেখার পরে এবার ওইগুলো অ্যাড করে দিলে এটি সম্পূর্ণ হয়ে যাবে যদি কখনো সিকিউতে পড়ে। তো এটুকুই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। আবার দেখা হবে দ্বিতীয় অধ্যায়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।